কেউ যদি বলে যে আমি পিএইচডি করেছি এবং যাতনা অনুভব করিনি, অনিশ্চয়তা কোনো সময় ছিল না, তাহলে আমাকে নাম ঠিকানাটা বললে আমি খুব কাছ থেকে তাকে একটু দেখে আসতে চাই, আমি আপনার মুখটা একটু দেখতে চাই। কিছু শিখলেন, কিছুই শিখলেন না, পাশের মানুষটার সাথে পরিচয় হলো, দ্যাট ইটসেলফ ইজ অ্যান অ্যাকমপ্লিশমেন্ট। অনেক রকম সফট স্কিলস শেখার সুযোগ হয়। সফট স্কিলস, এই যে দাঁড়িয়ে মোটামুটি পরিষ্কার বাংলা এবং ইংরেজিতে দু একটা কথা বলা। তোমাদের ক্ষেত্রে আর কি বড় সুবিধা হচ্ছে, মোস্ট অফ ইউ উইল হ্যাভ দ্য প্রিভিলেজ অফ লার্নিং অ্যান এডিশনাল ল্যাঙ্গুয়েজ, অ্যারাবিক ফর এক্সাম্পল। এই সুযোগগুলো আসবে। ভাষা শিক্ষাটা একটা বিশাল সুযোগ রাশিয়ারি জগতে। আমাদের আমলে আমরা ইউএনের 6টা ল্যাঙ্গুয়েজ তখন ছিল, যে কোনো একটা শেখার চেষ্টা করতাম। আমি একটা শিখেছিলাম, এখন তেমন কিছু মনে করে নেই, কিন্তু শিখেছিলাম, আগ্রহের সাথে শিখেছিলাম, বিশ্ববিদ্যালয়ের সুযোগ কাজে লাগিয়ে। আপনাদের ক্ষেত্রে সুবিধা হচ্ছে, মানে আমি সবাইকে বলছি, আপনাদের ক্ষেত্রে সুবিধা হচ্ছে যে আপনাদের একটা ইনবিল্ট সুযোগ আছে আরবি ভাষা শেখা। এটা নিজেও কিন্তু ইউএন ল্যাঙ্গুয়েজ। আমাদের এশিয়া কেন্দ্রিক অনেক ল্যাঙ্গুয়েজ এখন দিন দিন গুরুত্বপূর্ণ হচ্ছে। লার্ন ম্যান্ডারিন, লার্ন কোরিয়ান, লার্ন জাপানিজ, even just at a colloquial level, okay, even if it's not very profound, okay, does serve an important purpose. একটা যে কোনো ভাষা তোমাদের পর্যায়ের মাথা পরিষ্কার মানুষের জন্য বছর 4 মাটি কামড়ে পড়ে থাকলে ওই ভাষাতে মোটামুটি তুমি স্বাচ্ছন্দ্যের জায়গায় পৌঁছে যেতে পারো। সো লার্ন এ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, আমার কাজে লেগেছে, যেটা বললাম বুঝতে হবে। আচ্ছা, সিভিটা কি করে লিখতে হয়? হাউ ডু ইউ প্রেজেন্ট ইউর সেলফ টু দি ওয়ার্ল্ড আউট দেয়ার? গুরুত্বপূর্ণ। সিভি লেখা কিন্তু খুব হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তুমি একই চাকরির জন্য একই রকম সিভি পাঠিয়ে দিলে বেশিরভাগ ক্ষেত্রে গুরুত্ব দেয় না। আমি কিছু বোর্ড টোর্ডে থাকতেই হয়, এই ধরনের চাকরি পেলে কিছু বোর্ডে থাকতে হয়। তা আমি একবার দেখলাম একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কান্ট্রি ডাইরেক্টর, মানে ওদের যে শীর্ষ নির্বাহী, কান্ট্রি ডাইরেক্টর পজিশনের জন্য অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছে একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান। একই অ্যাডভার্টাইজমেন্টে আরও 2-3টা পদ আছে। দ্বিতীয় পদটি ছিল স্টাফ অফিসার টু দি কান্ট্রি ডাইরেক্টর। তাহলে কান্ট্রি ডাইরেক্টর, তারপর হচ্ছে স্টাফ অফিসার, মানে ধরেন তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের মতো বা আরেকটু বেশি, পিএস টাইপ বলছি, স্টাফ অফিসার টু দি কান্ট্রি ডাইরেক্টর, তারপর আরও কয়েকটা পদ। আমি দেখলাম এক ব্যক্তি আমাকে ওই এইচআর কাগজটা দেখান, 2টো পদে অ্যাপ্লাই করেছে, কান্ট্রি ডাইরেক্টর এবং স্টাফ অফিসার টু দি কান্ট্রি ডাইরেক্টর, দুটোতে নিয়ে একই সিভি পাঠিয়ে দিয়েছে। এবং তার পরিণতি কী হলো বুঝতেই পারছি, যে তিনি এখন গল্প হয়ে গেছেন, আমি তোমাকে বলছি। আচ্ছা, সিভিটা ইটস এ ওয়ে অফ কমিউনিকেটিং টু দি ওয়ার্ল্ড আউট দেয়ার। CV is not just a piece of paper. It is a window to your professional portfolio. এটা শেখার অনেক রকম সুযোগ বিশ্ববিদ্যালয় দেয়, কাজে লাগে। বিশ্ববিদ্যালয়ে অনেক অ্যাকমপ্লিশড রিসার্চার্স থাকেন, কেউ কেউ চুপ করে থাকেন, বোঝা যায় না, ভারী লোক নড়াচড়া একটু কম করে। তাদেরকে খুঁজে বের করো, একটু বিরক্ত করো, গো টক টু দেম। একটা সার্ভে হচ্ছে, কোনো যে একটা রিসার্চ হচ্ছে, তুমি সুযোগ নিলে একটা রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপে, কিংবা যার সার্ভের কাজে কিছু ফিল্ডে ছুটাছুটি করার, এগুলো প্রত্যেকটা উইল গো ইনটু ইয়োর সিভি। ইট উইল এনরিচ ইয়োর সিভি। এই যে কয়েকটা কথা বললাম, এর প্রত্যেকটি আমি নিজে উপকার পেয়েছি, এই জন্য বললাম, ঠিক আছে? আর কোনো কোনো সময় অপ্রাসঙ্গিক কিছু বিষয় তখন মনে হচ্ছে অপ্রাসঙ্গিক, বিশ্ববিদ্যালয়ে সুযোগ দিয়েছে, পার্টিসিপেট করলাম,
ছোট্ট উদাহরণ দিই। সারাদিন বরফ পড়ে, অন্ধকার হয়ে থাকে, মাঝে মাঝে ড্রিজলিং একটু একটু বৃষ্টির মতো হয়, আর সারাদিন বরফ পড়ে, মন টন খুব খারাপ হয়। এক একটা পিএইচডির গভীর যাতনা। কেউ যদি বলে যে আমি পিএইচডি করেছি এবং যাতনা অনুভব করিনি, অনিশ্চয়তা কোনো সময় ছিল না, তাহলে আমাকে নাম ঠিকানাটা বললে আমি খুব কাছ থেকে তাকে একটু দেখে আসতে চাই, আমি আপনার মুখটা একটু দেখতে চাই। পিএইচডি comes with uncertainty. It comes with almost something of a trauma. স্কলারশিপ শেষ হয়ে যাচ্ছে, কিভাবে চলবো, এই ডিগ্রি কি আমার আদৌ হবে? 13টি বই দিয়ে বলেছে সময় 72 ঘন্টা, এই 13টি বইয়ের সামারি 400 ওয়ার্ডে করে নিয়ে আসতে, 400 ওয়ার্ডস সামারাইজিং 13 বুকস, যেগুলো আমি কিংবা আমার বাবা কেউ পড়েনি, এবং আমাকে বলা হয়েছে 72 ঘন্টার ভেতর তোমার প্রপোজ টপিকের সাথে এই বইগুলোতে কি মিল আছে সেটি জানিয়ে নিয়ে আসো, 400 ওয়ার্ড। ওই ভয়ানক অবস্থায় যখন আশা মোটামুটি ছেড়ে দিচ্ছি, ওই সময়ে বিশ্ববিদ্যালয়ে একটা ডিপ্লোমা সুবিধা বলা হলো যে এটি বাইরের লোকজন পয়সা দিয়ে করতে হবে, কিন্তু ওই বিশ্ববিদ্যালয়ে যারা নিয়মিত ছাত্র তাদের পয়সা দিতে হবে না, তারা এটি ফ্রি করতে পারবেন, কিন্তু 4টি সিট রিজার্ভ ফর দেম। আমি ওই অবস্থায় ডিপ্লোমা কোর্সের নাম লিখিয়ে ফেললাম। কোনো যুক্তিগ্রাহ্য কারণ নেই, কোনো কারণ। একটা কিছু সামনে এসছে, করলাম। কেন করছি জানি না, করছি একদম জানি না, তাহলে কিছুটা জানি। কিছুটা কি? একটা হচ্ছে সারাদিন তো মন খারাপ করে রুমের মধ্যে পড়ে থাকি, লাইব্রেরি রুম শেষ, ঠিক আছে, আর সাইকেল চালাতাম আর সারাক্ষণ বরফে ভিজে যেতাম। এসে কিছুক্ষণ একটু ফায়ার প্লেসের পাশে দাঁড়াতাম, সেটি আবার নিচে, ফায়ার প্লেস শুধু এক জায়গায়, সব আমার রুমটা গরিবের রুম, ফায়ার প্লেস ছিল না, কিছুক্ষণ ফায়ার প্লেসের থেকে উপরে এসে দাঁড়াতাম। ওই সময়ে পড়তে গেলে, এটা আবার সন্ধ্যার পরে ক্লাস, যেহেতু এগুলি প্রফেশনাল প্রোগ্রাম, তো বিদেশিরা ওই সময় চাকরি বাকরি যারা করেন তারা আসবেন, ওদের দেশের লোক আছে, বিদেশিরা 2-1 আছে, তার মধ্যে আমি আছি। ফ্রি টুনা স্যান্ডউইচ দেয়, কথা বুঝতে পারছেন? টুনা স্যান্ডউইচ ফ্রি, আর কফি দেয়া আছে। আপনি সাধারণত 1 কাপ খাওয়ার কথা, একান্ত নির্লজ্জ হলে 2 কাপও খেতে পারেন, ঠিক আছে। আর টুনা আপনার বরাদ্দ সাধারণত 1টা, আমি নির্লজ্জ সেই হিসেবে 2টা। এখন আমার মতো সাধারণ ছাত্রদের জন্য 2টো কারণ। এক হচ্ছে টুনা খেয়ে যদি আসতাম তাহলে ও রাতে অন্তত আমার খাওয়ার যন্ত্রণা কমল, 1। 2 নম্বর হচ্ছে কিছু মানুষের সাথে দেখা হতো যারা আমার এই পিএইচডি সার্কেলের বাইরে, তারা আমার যাতনা জানে না, একটু অন্যরকম পরিবেশ। কিছু সময় আমি স্ট্রেস থেকে কিছুটা মুক্ত থাকলাম, যেমন এখন আমি স্ট্রেস থেকে মুক্ত আছি, আপনার সাথে কিছুটা সময় কাটালাম, আবার সন্ধ্যা হতে হতে আমি আমার, আচ্ছা বাদ দিলাম, ঠিক আছে। এখন এই 2টো ছাড়া, তাহলে টুনা স্যান্ডউইচ আর কিছু নতুন মুখ দেখে আপাতত আমার যাতনা ভুলে থাকা, এই 2টো কারণ ছাড়া ওই ডিপ্লোমা করার আমার কোনো কারণ নেই। ইটস অলমোস্ট ইররেলেভেন্ট ফর মি। এই ঘটনা 27 বছর পর, 27 ইয়ার্স, এটা আমি আবার অঙ্ক করে মিলিয়েছি, আমি একে দায়িত্ব দিলে ওর করে দিয়েছি স্যার। 27 বছর পরে আমি সাধারণত নিজের কথা বলি না, আমি খুব সংকোচ বোধ করছি কথাগুলি বলতে, মূলত শিক্ষার্থীদের জন্য বলছি যে যদি বাই চান্স আপনাদের কাজে লাগে। আচ্ছা, আমি জাতিসংঘে একটা চাকরি পেলাম। আমি বিশ্ববিদ্যালয়ের বাইরে বেশ কিছু ছোটোখাটো চাকরি বাকরি করেছি, এটা বিশ্ববিদ্যালয়ের বাইরে আমার সাথে বড় সংখ্যক ছিলাম, 14 বছরের।
তা আমি কি জাতিসংঘের চাকরি পেলাম। চাকরিটা পাওয়ার পরে আমার যিনি বস ছিলেন ভদ্রলোকেরা মাইকেল হাইন, খুব ইউএনডিপির খুব বিখ্যাত একজন কর্মকর্তা। উনি পৃথিবীর বিভিন্ন দেশে ইউএনডিপি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ছিলেন। তিনি বললেন যে তোমাকে বিবেচনা করার একটা প্রধান কারণ জানো? আমি চাকরি হওয়ার পরে বললাম না বস জানি না, কি? বলে একটা প্রধান কারণ হচ্ছে তোমার ওই ডিপ্লোমাটা। বুঝতে এখন আমি প্রথমে কিছুক্ষণ বুঝতেই পারিনি কোন ডিপ্লোমার কথা বলা হচ্ছে। তো এনিওয়ে হঠাৎ পুরো কথা মনে পড়ে গেল। যে চাকরিটা আমি ইউএনডিপিতে করতাম মোটামুটি একটু ভারী ধরনের চাকরি। এটা আমার দায়িত্ব ছিল চিটাগং হিল ট্র্যাক্সের প্রোগ্রামগুলোর হেড হিসেবে দেখা, সিনিয়র প্রোগ্রাম কোঅর্ডিনেটর করতে। তো তাতে কমিউনিটি অর্গানাইজেশনগুলোর সাথে কাজ করার, সমাজভিত্তিক সংগঠনগুলোর সাথে কাজ করার একটা প্রধান একটি দায় ছিল এই পদটি, কিংবা যারা ওই ধরনের প্রতিষ্ঠান রান করেন তাদেরকে সুপারভাইজ করার দায়িত্ব ছিল এই পদটি। ওই ডিপ্লোমাটা তারা কাগজে এটা খেয়াল করেছিল এবং দ্যাট অ্যাকচুয়ালি হেল্প মি টু ইমপ্রেস মাই এমপ্লয়ার্স। আচ্ছা, এই কথাটা বললাম এই কারণে, সুযোগ যদি সামনে কিছু আসে সেটি আল্লাহ প্রদত্ত। আমাদের দায়িত্ব হচ্ছে সুযোগ সামনে আসতে কাজে লাগানোর চেষ্টা করা, একদম অঙ্ক করে মেলানোর দরকার নেই। নেটওয়ার্কিং মানে এই না যে আমি যাদের সাথে কথা বলবো শুধু তাদের কাছে যে চাকরি চাইব। একসাথে বসলাম, মানুষের সাথে সম্পর্ক হলো, তার কিছু ম্যাটেরিয়াল কাজে লাগবে, কিছু ম্যাটেরিয়াল কাজে লাগবে না। মানুষ হিসেবে জন্ম নেওয়ার একটি আনন্দ হচ্ছে যে আমরা পরস্পরের হাত ধরে রাখার সুযোগ আমাদের আছে। ধরে রাখবো কি রাখবো না সেটি তো আমার চয়েস, কিন্তু সুযোগটা আল্লাহ করে দিয়েছেন, সেই বোধ এবং বুদ্ধি দিয়ে রেখেছেন। নেটওয়ার্কিংয়ের সুযোগ বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে অবারিত অবারিত। মেক ইউজ অফ দিস অপরচুনিটি। আচ্ছা, এতটুকু বলার ছিল ইন টার্মস অফ আমার কিছু অভিজ্ঞতা বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে, টারশিয়ারি পর্যায়ে, যেগুলো আমি পরবর্তীতে কিছু উপকার পেয়েছি। আমি এটি কানে কানে তোমাকে বলে দিলাম। নাও ইউ ডিসাইড হোয়াট এভার ইউ ওয়ান্ট টু পিক অ্যান্ড চুজ, ইউ আর অল ম্যাচিওর পিপল। বিশ্ববিদ্যালয়ের অসুবিধা হচ্ছে ইউ হ্যাভ টু টেক রেসপন্সিবিলিটি অফ ইয়োরসেলফ। পরিষ্কার, এখন কিন্তু কেউ আর তোমার পক্ষে সিদ্ধান্ত নিয়ে দেবে না। তোমার সামনে পথ খোলা থাকবে, ইউ ডিসাইড ফর ইয়োরসেলফ অ্যান্ড ইউ টেক রেসপন্সিবিলিটি। বিশ্ববিদ্যালয়ে মদও আছে, গাঁজাও আছে, পরিষ্কার। এই যে ভালো কথাগুলো বললাম, বিকজ ইটস এন ওপেন উইন্ডো, খারাপও আছে। সাগরের সামনে দাঁড়ালে ঢেউ আমাকে ডুবিয়ে দিতে পারে, আবার ঢেউকে কাজে লাগাতে পারলে জাহাজে চলতে পারে, পরিষ্কার কথা। এই সিদ্ধান্ত কিন্তু এখন তোমার নিজের। আর একটা কথা বলে শেষ করব এই অংশটুকু, সেটি হচ্ছে অভিভাবকরা, মা বাবা, চাচা, ফুপু, ফুপা, প্রকৃত অর্থেই এরা কিন্তু এখনও পরীক্ষিত বন্ধু। বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে আস্তে আস্তে আমাদের তো একটু তুলনামূলক ম্যাচিউরিটি হয়, তখন মনে হয় যে এনারা, মা বাবা তো অবশ্যই ভালো, কিন্তু বিশ্ববিদ্যালয়কে এনারা বোঝেন, জীবনের এই আধুনিকতাকে তিনি বোঝেন। না বুঝলেও তিনি তোমার শ্রেষ্ঠ বন্ধু, পরিষ্কার কথা এখনো। অতএব whenever you are faced with uncertainty, whenever you are not sure about which route to adopt and move on, take advice from family members. কাজে লাগে এখনো। এখনো যদি আমি আমার পারিবারিক সদস্যদের মধ্যে আমার মার সাথে কথা বলে, আই স্টিল ফিল গুড। আমি বুড়ো হয়েছি, তিনি আমার চেয়ে বুড়ো হয়েছেন,
but she still remains one of my friends. হ্যাঁ, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, যাতে দূরত্ব না হয় পরিবারের সাথে। আচ্ছা, শেষ কথাটি হচ্ছে আমার সম্মানিত সহকর্মী শিক্ষকদের জন্য। এটা হচ্ছে আমরা যেহেতু জ্ঞাতি ভাই, ওয়ান শিক্ষক টু দি আদার, ওয়ান রিসার্চার টু দি আদার, আমার দুটো বক্তব্য আছে এই বিষয়ে। এক হচ্ছে, কথা আমি আগেও বলেছি, এখনো বলেছি, পাবলিক বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় হচ্ছে পরিচালন ব্যবস্থার পার্থক্য। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একটা গভর্নেন্স স্ট্রাকচার থাকে, which is different from public বিশ্ববিদ্যালয়। But that shouldn't affect us. শিক্ষক বা গবেষকের জন্য বা ছাত্রের জন্য বিশ্ববিদ্যালয়ের সংজ্ঞা একটাই, পাবলিক, প্রাইভেট, রিজিওনাল, সেন্ট্রাল, আন্তর্জাতিক, জাতীয়, ইমম্যাটেরিয়াল, একটা সিঙ্গল ডেফিনেশন। সমাজের জন্য, ফর গ্রেটার পাবলিক ওয়েলফেয়ার, আমরা জ্ঞান উৎপাদন করি কিছুটা, আর উৎপাদিত জ্ঞানের চর্চা করি সমাজের ভালোর জন্য। এটি যদি উদ্দেশ্য হয়, তাতে পাবলিক এবং প্রাইভেটের মধ্যে কোনো পার্থক্য নেই। সাফ কথা। আমাদের উচিত হবে পরস্পরের হাত ধরে রাখা। একাডেমিক জগৎ অনেক কঠিন কম্পিটিশনের মধ্য দিয়ে এখন যাচ্ছে, এটি আপনিও বোঝেন, আমিও বুঝি। আমাদের ভাষাতে আমরা এটিকে বলি, ইউ আইদার পাবলিশ আর ইউ প্যারিশ। আমাদের এখানে আমাদের প্রফেসর মাইনুদ্দিন সহ অনেকেই আছেন, আমি আমার এমনকি আমার পুরানো বন্ধুদের মধ্যে যারা আছেন, যারা ভালো রিসার্চার, এবং তার একটি নমুনা হচ্ছে যে আপনি কি পরিমাণ পাবলিশ করলেন, অর্থাৎ কী পরিমাণ জ্ঞান আপনি উৎপাদন করলেন, কিংবা অপরের জ্ঞানকে ছড়িয়ে দিতে সহযোগিতা করলেন। এই বিবেচনাতে আমরা যখন কেরিয়ার করি 37 বছর আগে, তখন আমাদের অনেকেরই পাবলিকেশন একক ধরনের ছিল। নিজে চেষ্টা করতাম, হয়তো ফিল্ড ওয়ার্ক, আমি ইট ভ্যারিজ ফ্রম ওয়ান ডিসিপ্লিন টু দি আদার। আমি সমাজবিজ্ঞানের ব্রড এক্সাম্পলের কথা বলছি। এখন আপনার পক্ষে যে ধরনের কম্পিটিশন, তাতে একাডেমিয়াতে যদি আপনি টিকে থাকতে চান, আপনাকে বছরে কমপক্ষে 3টি প্রজেক্ট নিয়ে নামতে হবে ইন সোশ্যাল সায়েন্সেস ব্রডলি। এই 3টি প্রজেক্ট নিয়ে নামলে আপনি যদি মোটামুটি গড়ে 3-4 বছর কাজ করেন, তাহলে বছরে আপনার একটা করে পাবলিকেশন হবে গড়ে সমাজবিজ্ঞান। এজিউমিং যে আমাদের 60 to 70% হচ্ছে টিচিং। আমাদের একটা বড় সবলতা দুর্বলতা যাই বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর বৈশিষ্ট্য হচ্ছে আমরা মূলত টিচিং বিশ্ববিদ্যালয়। ফলত এই বাস্তবতা আমাকে মেনে নিতে হচ্ছে। অতএব আমি 30 থেকে 40 ভাগের বেশি সময় গবেষণার জন্য অতটুকুই পাবো, এই বেশি আসলে পাবো না। এখন যেমন আমি শুনলাম, খুব খুশি হলাম যে ইউনিভার্সিটি কিছু ইনসেন্টিভের ব্যবস্থা করছে, ওয়েবারের ব্যবস্থা করা, রিসার্চ অ্যাক্টিভ ফ্যাকাল্টিদের জন্য কিছু আলাদা করে রিকগনাইজ করা যায় কিনা, অল গুড থিংস। রুল অফ থাম হচ্ছে যে আমরা যদি আমাদের ফিল্ডে এই 70% বা 70% টিচিং লোড নিয়ে একাডেমিতে টিকে থাকতে চাই, পাবলিকেশন রেকর্ড ঠিক রেখে, কিছু ফান্ড টান যদি আনতে পারি, ইট গোজ ভেরি ওয়েল ইনটু দ্য সিভি। তার জন্য আমার বরাদ্দ হচ্ছে 30 থেকে 40 ভাগ সময়। এটা বুদ্ধিমানের কাজ হচ্ছে পার্টনারশিপে করা, নিজে চেষ্টা না করে এককভাবে। আমাদের আমলে এককভাবে করা সম্ভব হয়েছে, কারণ কম্পিটিশনের মাত্রা কম ছিল। এখন কম্পিটিশনের মাত্রা অনেক বেশি। এখন যদি পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এই সম্পর্কটা তৈরি হয়, জাতীয় এবং রিজিওনাল বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই সম্পর্কটা তৈরি হয়, আমি গবেষণা করতে চাই ফর এক্সাম্পল আমার রাখাইন কমিউনিটি কিংবা আমার রোহিঙ্গা কমিউনিটির উপরে, আমি যদি আইআইইউসিকে বলি যে ভাই ইম্পেরিক্যাল পার্টটা তুমি করে দাও, ওকে, আর আমি আমার একটা অংশ লেটসে থিওরিটিক্যাল পার্টটুকু আমি করি, কিংবা লিটারেচার রিভিউ পার্টটুকু আমি করি, তুমি আমাকে একটু ডেটা কালেকশনে সহযোগিতা করো। কক্সবাজার বিশ্ববিদ্যালয়ের কাউকে আমি দায়িত্ব দিলাম, ভাই তুমিও একজন আসো, প্রোফাইল দেখে নিলাম। এটি
তুলনামূলক সুবিধা হচ্ছে এই টিম বিল্ডিংয়ের কারণে। 1 নম্বর হচ্ছে নেটওয়ার্কিং হয়, 2 নম্বর হচ্ছে গড়ে যে আপনার যে থ্রেশহোল্ড, কমপক্ষে 3টি প্রজেক্ট হাতে নিলে গড়ে যে আপনি একটা পাবেন। রিসার্চের জগৎ তো কঠিন, এখানে র্যাঙ্ক ডেজিগনেশন কোনো কাজ করে না। গ্রেড 1 অধ্যাপক, ভাইস চ্যান্সেলর, তাও আবার ঢাকা বিশ্ববিদ্যালয়, রিজেক্টেড লাইক দ্যাট। লেখা পাঠালাম, গন। এখানে আপনাকে চলতে হবে আপনার নিজের ভারে, পদ দিয়ে কিছু হবে না। অনেক লেকচারার আছেন মাচ মোর অ্যাকমপ্লিশ দেন মি। এই ক্ষেত্রে নেটওয়ার্কিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এই কথাটি দিয়ে শেষ করব। আপনারা যদি আমাদের এই বন্ধুত্বের সম্পর্ক শক্তিশালী করতে আমাদের সহযোগিতা করেন, পাবলিক প্রাইভেটের মধ্যে সম্পর্ক তৈরি করা, আন্তর্জাতিক, জাতীয়, রিজিওনাল, সেন্ট্রাল সম্পর্ক তৈরি করা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, আমার নিজের পক্ষ থেকে আমি সর্বত সহযোগিতা করব। এবং দিস ইজ এ কমিটমেন্ট মেড ফর গ্রেটার ওয়েলফেয়ার অফ দি একাডেমিয়া। এবং এটা আমার নিজের সার্ভাইভাল ইস্যু। একটি প্রজেক্টে আপনি একটু বেশি পরিশ্রম করলেন, আরেকটি প্রজেক্টে আমি একটু বেশি পরিশ্রম করলাম, যাতে গড়ে যে আমাদের এই বন্ধুত্বটা বিকামস মাচ মোর প্রোডাক্টিভ দ্যান ট্রাইং ইন্ডিভিজুয়াল। আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে দেখে অনেক সম্মান দিলেন। বিশেষ করে এই বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের যেহেতু কিছু পূর্ব যোগাযোগ আছে, এক সময় বহু বছর আগে। আমি এখন আসলে সালটা মনে করতে পারছি, 97-98 হবে, আমি মনে করতে পারছি না, ওরকম কিছু একটা সময় হবে। তারপর 2002-03 পর্যন্ত ছিলাম, আই লেফট। যাতায়াত করে পোষাতে পারছিলাম না। এনিওয়ে, সো দিস হ্যাজ বিন অ্যান অ্যাবসলিউট অনার ফর মি টু স্ট্যান্ড বিফোর ইউ। এবং বিশ্ববিদ্যালয়ের একটা পর্যায়ে যখন এই বিশ্ববিদ্যালয় তার নিজের স্থান করে নিয়েছে সমাজে এবং এগিয়ে যাচ্ছে, এটা আমার জন্য ব্যক্তি হিসেবে অত্যন্ত গ্র্যাটিফাইং। আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা। এই সুযোগটা কাজে লাগাতে হবে, মা বাবাকে সাথে নিয়ে। দিস ইজ অ্যান অপরচুনিটি গিভেন টু ইউ বাই আল্লাহ। চোখ বন্ধ করে যদি ভাবুন যে বাংলাদেশের বিবেচনায় কতজন মানুষ আপনার মতো সুযোগ পেয়েছে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আসা এবং মোটামুটি একটি পরিচিত ভারী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা আপনি সুযোগ পেয়েছেন। এটি যে কোনো বিবেচনা একটি খুব অল্প সংখ্যক মানুষ এই সুযোগটি পায়। তো গরিবের দেশে এই সুযোগটুকু আপনি পেয়েছেন, আল্লাহ আপনাকে দিয়েছেন, সেটিও আমাদের কাজে লাগানোর দরকার। আমরা সাধারণত মানুষ হিসেবে আফসোস করতে থাকি, তো সব কিছু নিয়ে আফসোস। আমি মাঝে মাঝে এটা চিন্তা করি যে আমি কত মানুষ আমার সাথে স্কুলে ছিল, কত মানুষ আমার সাথে কলেজে ছিল, তাদের তুলনায় আল্লাহ আমাকে কোথায় রেখেছে। তারা যে আমার চাইতে বিরাট কিছু পিছিয়ে ছিলেন তা না, তাদের অনেকেই ছিলেন আমার সমকক্ষ, কেউ কেউ আমার চাইতে বেটার ক্যালিবারের ছিলেন। সুতরাং সারাক্ষণ শুধু উপর দিকে তাকিয়ে কিছুই পেলাম না এটা না বলে মাঝে মাঝে একটু নিচের দিকে দেখেন, তাহলে পাটা মাটিতে থাকবে, উড়ু উড়ু ভাব কমে যাবে। বুঝা গেল? গুড। আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা। অভিভাবকদের জন্য আবারও সালাম জানাচ্ছি। আইআইইউসি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আমাদের সম্মানিত উপাচার্য মহোদয় ব্যক্তি হিসেবেও আমাকে মোটামুটি যতবার ফোন করেছেন তাতে আমার টেলিফোন হ্যাং হয়ে যাওয়ার কথা, তো এর পরেও তিনি ধৈর্য হারাননি এবং গতকালকে আমি বিকেলে আসার চেষ্টা করছিলাম, প্রোগ্রাম বাতিল করতে হয়েছে। আজকে সকালবেলা আপনাদের ডাকে সাড়া দিয়ে আল্লাহ আনলেন, আপনাদের সবাই কিছু সময় কাটায় আমি এখানে এবার চলে যাব। আর আমি আশা করছি যে যে কথাগুলো আমরা বললাম তার কিছুটা অন্তত আমরা বাস্তবায়ন করে এই আজকের যে আয়োজন তার প্রকৃত অর্থে some of these ideas can actually be translated into action. আবারও আপনাদের সবার প্রতি দোয়া এবং শুভকামনা। থ্যাংক ইউ।